সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে হোয়াইট হাউসে ৪ বছরের জন্য স্থায়ী হবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই তিনি জানিয়ে দিয়েছেন তার নতুন সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য নীতি কী ধরনের হবে। নিজের প্রশাসনের শীর্ষ পদগুলোতে যেসব ব্যক্তিকে মনোনীত করেছেন ট্রাম্প, তার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে যে আগামী ৪ বছর যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে। পররাষ্ট্র, প্রতিরক্ষা, বাণিজ্য, সিআইএ প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শীর্ষ পদগুলোতে মনোনীত ব্যক্তিদের অধিকাংশই কট্টর চীন বিরোধী। একই সঙ্গে তারা কট্টর ইসরায়েলপন্থী ও ফিলিস্তিন বিরোধীও। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছিলেন। ফলে আগামী দিনগুলোতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাইডেন আমলের চেয়েও খারাপ হতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। তাদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে চীন মার্কিন দ্বন্দ্ব ও তাইওয়ান ইস্যুতে বাণিজ্য যুদ্ধ একসময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। ইউনিভার্সিটি অফ লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক গোল্ড স্মিথস এর ভিজিটিং রিসার্চ ফেলো ও যুদ্ধবিরোধী সংগঠন স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা জন রিসের মতে ২০২৫ সাল হতে পারে এই সংঘাতের সূচনার বছর। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বাণিজ্য ক্ষেত্রে উদার নীতি অনুসরণের পরিবর্তে সংরক্ষণবাদের নীতি দৃঢ়ভাবে অনুসরণের পথ বেছে নিতে পারেন। এই নীতির অংশ হিসেবে মার্কিন পণ্যের বাজারকে সুরক্ষা দিতে আগামীতে চীনা পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করতে পারেন, যা দুই দেশের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ ডিসেম্বর নিজের বাসভবন মার-এ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক আরোপ করবে। ক্ষমতা গ্রহণের আগেই বাণিজ্য ক্ষেত্রে তার সংরক্ষণবাদ নীতি আন্তর্জাতিক বাণিজ্যে সংঘাত সৃষ্টির অন্যতম হাতিয়ার হিসেবে কাজ শুরু করেছে বলে মনে করেন বিশ্লেষক জন রিস। বর্তমানে চীন মুক্ত বাণিজ্যের প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে। অন্যদিকে ১৯৩০-এর দশকের পর প্রথমবারের মতো সংরক্ষণবাদের পথ বেছে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য যুদ্ধের ঘটনা যে কোনো সময় শুরু হতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে কোনোভাবেই সামরিক সংঘাতের পথ বেছে নেওয়া কাম্য হতে পারে না বলে জন রিসের অভিমত। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সংরক্ষণবাদ ও বিচ্ছিন্নতাবাদ পরস্পরের সাথে মৈত্রীর সম্পর্ক বজায় রেখে চলে, কারণ তিনি সবসময় তার নির্বাচনী চিন্তা মাথায় রেখে এই নীতি অনুসরণ করেন। ইরাক আক্রমণের সময় ট্রাম্প বিদেশের কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করতেন। এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বিগত প্রজন্মের ব্যর্থ যুদ্ধগুলোর কোনো দায়ভার যেন তাকে বহন করতে না হয়। সেজন্য তিনি বর্তমানের ইউক্রেন যুদ্ধসহ সব যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখবেন। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি একজন শান্তিবাদী। তার প্রমাণ চীনের বিরুদ্ধে ট্রাম্পের বিষোদগার। ইরানের প্রতি শত্রুতার মনোভাবও তিনি গোপন রাখেননি, বরং সবসময় তা প্রকাশ করে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ব্যাপারে ট্রাম্পের বিরূপ মন্তব্য পরিকল্পিত। ইউরোপের দেশগুলোর নিরাপত্তার জন্য সামরিক খাতে তাদের ব্যয় বাড়াতে চাপ সৃষ্টি করাই তার ন্যাটো নিয়ে বিরূপ মন্তব্য করার উদ্দেশ্য। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে তার এই কৌশল ভালোই কাজে দিয়েছিল। এবার নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগেই তিনি আগের মতো একই কৌশল ব্যবহার করে ন্যাটোর ইউরোপীয় সদস্য দেশগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। তিনি দাবি করছেন, ন্যাটোর এসব সদস্য দেশকে তাদের জিডিপির ৫% প্রতিরক্ষা বা সমরাস্ত্র খাতে ব্যয় করতে হবে, অথচ যুক্তরাষ্ট্র এই খাতে ব্যয় করছে তার জিডিপির ৩.৫%। ট্রাম্পের এই নীতি নিশ্চিতভাবেই ন্যাটোতে এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের বর্তমান হেজিমনি হ্রাস পাওয়ার একটি লক্ষণ। বর্তমান সাম্রাজ্যবাদী চেতনা ও চিন্তাধারার ধারক বাহক ওয়াশিংটন যখন তার ছোট অংশীদারদের কাছে এই ধরনের দাবি করবে, তখন স্বাভাবিকভাবেই সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিজের শ্রেষ্ঠত্ব ও আধিপত্য কমতে শুরু করবে। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান চাইছেন এবং হয়তো একটি শান্তি চুক্তি স্বাক্ষরও করবেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। কিন্তু জোর করে দুই পক্ষের কাছে অস্বস্তিকর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করালে
তা যে বিবাদমান দেশ দুটির মধ্যে চিরতরে সংঘাতের পথ বন্ধ করবে তা কোনো নিশ্চয়তা নেই। ইউক্রেন যুদ্ধ আগামী দিনে রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি অব্যাহত রাখার পথ থেকে ন্যাটোকে অনেকটাই সরিয়ে এনেছে। একই সাথে এই যুদ্ধ চীন ও অন্যান্য দেশের সাথে ন্যাটো বিরোধী একটি শক্তিশালী জোট গড়ার পথ খুলে দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে। কেবল ইউক্রেন ঘিরেই যে যুক্তরাষ্ট্রের হেজিমনি দুর্বল হতে শুরু করেছে তা নয়, মধ্যপ্রাচ্যেও যুক্তরাষ্ট্রের জন্য একই কথাই প্রযোজ্য। মধ্যপ্রাচ্য সাম্রাজ্যবাদী আধিপত্য বজায় রাখার পুরনো নীতি এবং এই এলাকার মিত্র দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার থেকে অনেকটাই সরে আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ চীন তাইওয়ান ইস্যুটি তাদের সামনে মধ্যপ্রাচ্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনকে দিন। সেদিকেই যুক্তরাষ্ট্রকে তার মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। কিন্তু এরপরও মধ্যপ্রাচ্য থেকে একেবারে সরে যাওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে একেবারে সম্ভব হবে না, কারণ বিশ্বের জ্বালানি তেল রপ্তানির প্রধান উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য। এই অঞ্চলকে একেবারে অগ্রাহ্য করে চলা ওয়াশিংটনের পক্ষে সম্ভব হবে না। এছাড়া গাজার যুদ্ধকে কেন্দ্র করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে পশ্চিমা পণ্যবাহী জাহাজে হামলা করে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের হুমকি তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের বড় মাথাব্যথার কারণ হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিতিশীলতা আন্তর্জাতিক পরিস্থিতিকে সবসময় ঝাঁকুনি দিয়ে থাকে, যার প্রভাব পড়ে যুক্তরাষ্ট্রেও। তাই নিজের স্বার্থেই মধ্যপ্রাচ্যে নিজের উপস্থিতি টিকিয়ে রাখবে যুক্তরাষ্ট্র, তবে তা হবে আগের তুলনায় অনেকটাই কম। কারণ হামাসের ৭ অক্টোবরের হামলাকে কেন্দ্র করে ইসরায়েল গাজাকে পুরোপুরি ধ্বংস এবং হামাস ও লেবাননের হিজবুল্লাহকে দুর্বল করে ফেলেছে। অন্যদিকে সিরিয়ায় বাশার আল আসাদের পতন এই অঞ্চলে ইরানের ভূমিকাকেও বদলে দিয়েছে। সব মিলিয়ে ২০২৪ সালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য একটি ভালো বছর হিসেবে এসেছিল বলে মনে করেন বিশ্লেষক জন রিস। গাজা যুদ্ধের রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল গণহত্যাকারী একটি দেশ হিসেবে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত, যা বিশ্ব ১২৪টি দেশে কার্যকর হবে। এটা ইসরায়েল ও দেশটির প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগেই তিনি সিরিয়ার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এবং সমগ্র মধ্যপ্রাচ্যে তুরস্ককে যুক্তরাষ্ট্রের নতুন মিত্র হিসেবে গ্রহণ করার বক্তব্য দিয়েছেন, যা ইসরায়েলের জন্য একটি নতুন বার্তা ট্রাম্পের দিক থেকে। ট্রাম্পের শাসনামলে মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আধিপত্য যে কমবে তাতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে বিশ্বের এই দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রভাব বাড়ছে চীনের। অর্থনৈতিক ও সামরিক শক্তির দিক থেকে চীন এখন বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ভূরাজনীতি ও বাণিজ্য সহ সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে চীন, যা যুক্তরাষ্ট্রের পক্ষে মোকাবেলা করা কঠিন হয়ে পড়তে পারে। ট্রাম্প চীনকে ঠেকাতে দেশটির পণ্য আমদানির উপর নতুন করে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে দুই দেশের বাণিজ্য যুদ্ধকে উস্কে দিচ্ছেন। এই পরিস্থিতি কেবল ক্রমশ দুর্বল হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে নয়, পুরো বিশ্বকে একটি নতুন বাণিজ্যিক এমনকি সামরিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেন জন রিস। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।